ধান ক্ষেত চাষাবাদ করতেছেন, অনেকেই আমাদের ভিডিওটা দেখে থাকেন। তো ঠিক তেমনই আজকে কিছু গুরুত্বপূর্ণ দিক বলবো, যেটা হচ্ছে ধান ক্ষেতে আপনি কখন শুকানি দিবেন। তো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকেন। ধান গাছের এমন একটা গুরুত্বপূর্ণ ক্ষতিকর দিকটা আপনাদের কাছে আমি তুলে ধরবো, যেটা ভিডিওর সাথে পেয়ে যাবেন। এবং ভিডিওর শেষের দিকে ধান গাছের আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আপনি ফলনটা কিভাবে বাড়িয়ে রাখতে পারবেন। ভিডিওটা না টেনে সাথেই থাকেন। সূর্য এগ্রোতে স্বাগতম। আসসালামু আলাইকুম। সূর্য এগ্রোতে তো যারা সুজন এগ্রো ভিডিও দেখে থাকেন, তো তারা হয়তো জানেন যে সুজন এগ্রোর আমরা এই ধানকে যেটা দেখছেন বুরো ধান, আমরা শুরু থেকেই একদম দেখাই যাইতেছি যে আমরা যখন এগুলা গোছা দিলাম তখন থেকেও ভিডিও দেওয়া হয়েছে, এবং যখন সেই ভিডিওটা আমাদের সিরিজ আকারে আছে। তো আজকে যে বইটা বলবো সেটা হচ্ছে আপনার ধানের ফলনটা বৃদ্ধি রাখবেন, সেই সাথে যে কখন আপনার ধান খেতে একটা শুকানি দিতে হয়, যে পানির সেচটা এক সময় কমিয়ে দিতে হয়, এবং কমিয়ে দিলে পারা যে কি কি আপনি সুবিধা পাবেন সেইগুলো আপনাদের সাথে আমি আলোচনা করব। তো বিশেষ করে যারা ভিডিও দেখেন তাদেরকে আমি আরেকটা শুরুতে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে দেখতেছেন ভিডিওগুলা বা এই যে ক্ষেতগুলা দেখতেছেন, এটা কিন্তু আসলে আমরা সুজনের গরু খামারের জন্য যে প্রাকৃতিক গোখাদ্য, যেটা যে খড়ের চাহিদা পূরণের জন্য আমরা এই ধানগুলা চাষাবাদ করে থাকি। তো অনেকেই বলে থাকেন যে হয়তো আমার অনেক তথ্য আপনাদের সঠিকভাবে দেওয়া হয় না, বা আমি যে পর্যন্ত জানি, আমি একজন ক্ষুদ্র মানুষ এবং ক্ষুদ্র খামারি হিসেবে আমি যেটুকু করি সেটুকুই আমি ইউটিউবে দিই। এখন এখানে যদি কেউ মনে করেন যে আমি একটা সঠিক তথ্য ভুল করলাম বা স্কিপ করে গেলাম, তো যদি সেটা জেনে থাকেন কেউ, তাহলে অবশ্যই সেটা কমেন্টে দিবেন। আর এতে করে দেখা যায় যে আমার ভিডিওগুলো যারা দেখে তারাও একটু উপকৃত হয়, সেই সাথে আমি নিজেও ওটার একটা মানে ভালো একটা পয়েন্ট মানে আমি পেয়ে যাই। তো কেউ আহ, এর আগের একটা ভিডিওতে হয়তো একটু তথ্য ভালো হয়েছিল না, বিদায় একজন একজন ভাই একটু করলেন যে না ভাই, আসলেই কমেন্ট করার আগে একটু ভেবেচিন্তে দেখবেন যে আমি লোকটা যে এখানে কোনো বিজনেস পারপাসে ভিডিও দিচ্ছি না, আমি একমাত্র নিজের শখের বসেই ইউটিউবের যে ভিডিওগুলো দেখে থাকি। তো এইগুলা ভিডিওগুলো দিতেছেন, এই যে ক্ষেতগুলো দেখতেছেন, এইগুলা কিন্তু আমাদের নিজস্ব ক্ষেতের ভিডিও দেখতেছেন। ভিডিও বয়স প্রায় আপনার 40 দিনের কাছাকাছি। আপনার জানুয়ারির 15 তারিখে, মেবি 15 তারিখ হবে তখন এটা রোপণ করা হয়েছে। ওইখানে 16 দিন, আর এই পাশটা হচ্ছে ফেব্রুয়ারির আজকে আপনার 23 তারিখ। 16 আর 23, 39 দিন প্রায়, 39-40 দিন ক্ষেত। আমি এই ধান গাছের চিত্রগুলো দেখতেছেন। ধানের জাত হচ্ছে ব্রিদান 29। আমি দুইটা জাত চাষ করছি, একটা হচ্ছে ব্রিদান 100 আর একটা হচ্ছে ব্রিদান 29। তো যেটা স্বল্প দিয়ে আর কি সময়ের মধ্যে যারা ধান চাষাবাদ করলাম, এবং ধানগুলা মানে খাওয়ার জন্য যদি কারো মানে চালের চাহিদা পূরণের জন্যই করেন, তাহলে সেটা বলবো আমরা বঙ্গবন্ধু ধান চাষ করতে পারেন। বঙ্গবন্ধু যে না ব্রিদান 100, তো কেউ আবার সেটা রাজনৈতিক পারপাসে নিতে পারেন। তো আমাদের এইদিকে আসলে বঙ্গবন্ধু নামেই পরিচিত হয়ে গেছিল। তো সেটা ব্রিদান 100 ধান চাষ করতে পারেন। ওটা একটু কম সময়ের মধ্যে আপনারা ফলন পেয়ে যাবেন। আর এই ব্রিদান 29 ধান রোপণের পর থেকে 120 দিন মানে 4 মাস, 3 থেকে 4 মাস সময় লাগে এটা পুরোপুরি পরিপক্ক হতে। তো বাংলা মাসের আলাপে যাই এখন, সেটা হচ্ছে আমরা যখন এই ধানগুলা রোপণ করি তখন মাঘ মাস, বাংলা মাসের মাঘ মাস চলে। তো ধান ক্ষেতের বাংলা মাসের সাথে কি সম্পর্ক সেটা আমি বলতেছি। এই গুছাগুলি দেখতেছেন, এগুলা দেখতেছেন কিন্তু অলরেডি কিন্তু কুশি গজাইছে বা কুশি ছাড়ছে। আমার আশেপাশের ক্ষেতে কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। কি জন্য দেখাইতেছি,
আমি এগুলা মাঘ মাসে দিছি। তো এখন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ফাল্গুন মাসের মাঝামাঝি সময় চলে গেছে, আইসা গেছে প্রায়, আইসা মানে সারা নেই, কিছুদিন হইতে আছে। এই ফাগুন মাসটাই আর কি আপনার এই গোছার যে গ্রোথটা হবে আগামী 15 দিন পরে সেটা কিন্তু হবে না। এই কুশিগুলা আপনার ধান রোপণের 27 দিনের মধ্যে যে কুশিগুলো আপনি গজাইতে পারবেন আপনার সেগুলাতেই প্রত্যেকটার মধ্যে ধান হবে আল্লাহর রহমতে। আর যারা ওই ধান রোপণের আপনার এই 1 মাস পরে যেয়া সার টার এগুলা দেন, অনুখাদ্য দেন, কিন্তু সেগুলাতে কিন্তু ধান ওরকম বেশি হবে না। তো এখন আমি কিছু যে মেইন কথা সেটা হচ্ছে আপনি আগে গোছা গাড়বেন, আগে ধান কাটবেন। আর বিশেষ করে মাঘ মাসে প্রচণ্ড শীত থাকে এবং শীত থাকার কারণে আপনার ধানের কোনো প্রকার কুশি ছাড়ে না, কুশি ছাড়তে একটু সময় নেই। আর যখন আপনি গরম পানি মানে প্রতিদিন পানিটা পরিবর্তন করে দিবেন ক্ষেতের মধ্যে, সেই সেই জমির ধানগুলো আপনার একটু ভালো হবে। তো বোরো ধান এটা সেচের ধান সবাই জানে, যদিও সেচ খরচ একটু বেশি হলেও আপনাকে এই কাজটাই করতে হবে। সেটা হচ্ছে যদি শীতের মধ্যে গোছা গাড়েন তাহলে অবশ্যই সেচটা ঠিক মতো আপনাকে দিতে হবে। মানে ওই যে পানিটা পরিবর্তন করে দিবেন প্রতিদিন, এটার মধ্যে শীত আর ধরবে না। আর 1 থেকে 1.5 ইঞ্চি পানি ক্ষেতের মধ্যে রেখেই দিতে হবে। তো এখন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি ক্ষেতগুলা হাতানি দেওয়া হয়েছে, নিড়ানি দেওয়া হয়েছে। তো নিড়ানি দিয়ে আমি একটা শুকানি দিছি। শুকানি কি জন্য দিছি? একটা জমি যখন আপনি পানি জলাবদ্ধ করে রাখবেন তখন কিন্তু আস্তে আস্তে ওই জমির গ্রোথ কমে আসবে। বিশেষ করে এই ধান খেতে একটা মানুষও কিন্তু আপনার একই জিনিস বারবার পছন্দ করে না, রিপিট পছন্দ করে না। আপনাকে সেই বিষয়ে সজাগ থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে। তো কি করতে হবে? ফাল্গুন মাস আসছে মাঝামাঝি, এখন আপনি একটা নিড়ানি দেয়া ক্ষেতটা একটা শুকানি দিবেন। মানে বাংলায় বলে এটা হুক। হুক বলতে কি, যে ক্ষেতের একটু বিশ্রাম দেওয়া, দুই দুই তিন দিন আপনি ক্ষেতে পানি দিবেন না, এটারে আমরা শুকানি বলি। এই 2-3 দিন যখন ক্ষেতটা শুকানি থাকবে, জমিটা একটু হালকা হালকা একটা আসবে, মানে একটু শুকনা শুকনা ভাব আসবে, তখন যখন পানি দিবেন দেখবেন আগামী 1 সপ্তাহের মধ্যে এই গুছাগুলা কি পরিমাণ গ্রোথ হয়। আর বিশেষ করে ক্ষেত যখন অনেকে কিভাবে সার দিবেন বা কখন দিবেন বা কিভাবে কোন নিয়মে দেয় সেটাও আমি বলতেছি। সেটা হচ্ছে আপনি সার দেওয়ার আগেও সার দেওয়ার আগে নিড়ানি নিড়াই নিতে পারেন এক। আর দ্বিতীয় কথা হচ্ছে সার দেওয়ার আগে মানে আগে সার দিয়ে পরে নিড়ানি দিতে পারেন। দুই কাজ করবে দুই রকম। একটা হচ্ছে আপনি সার দিলেন পরে নিড়ানি দিলেন, জমির নিচে একটা পৌঁছাই গেল এটা। আরেকটা হচ্ছে নিড়াইলেন পরে সার দিলেন, উপরের প্লেটে থাইকে গেল, এটাও। মানে কাজ করবে কোনটার মধ্যে? আগে দিয়া পরে নিড়ানি দিলেন ওইটার মধ্যে কাজ করবে, কারণ ওইটা আপনার হাত দিয়া মাটির নিচে একটু চলে যাইতেছে। আর নিচে ধান গাছের শিকড় কিন্তু ওই মাটির 1 থেকে 2 ইঞ্চি নিচেই থাকে। তো সেই জন্য বলবো যে আপনি আগে নিড়ানি, আমি যেটা করি আগে সার দিছি পরে নিড়ানি দিছি। আমার 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 ক্ষেত্রে যে কাজটা হয়েছে এই বিষয়টা আমি শেয়ার করলাম। আবার অনেক ভাই আছে বলবেন যে না এইভাবে না সেইভাবে। ভাই আপনার আমি যেটা করছি আমি সেটাই আপনাদের কাছে ভিডিও দিয়ে দিতেছি। তো যার ভালো লাগবে সেটা সেইভাবে করবেন, যার ভালো লাগে না সেটা করবেন না। তো এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে শুকানি দিলেন, শুকানি দেওয়ার পরে পানি দিবেন। পানি দিলে আপনি 1 সপ্তাহ খেয়াল করে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার ক্ষেতের চিত্র পাল্টা যাবে। এটা আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই কারণে যে আমি আমার জমির যে ক্ষেতগুলো এইগুলাতে আমি চ্যালেঞ্জ দিতেছি, কারণ আপনি কোনভাবে করবেন না করবেন সেটা আপনার বিষয়। আর আরেকটা বিষয়, যখন আপনি সার অনুখাদ্য দিবেন তখন থেকে আপনি কোন বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণটাই তখন থেকে বেশি থাকবে। ও বিশেষ করে যারা এই যে ক্ষেতের মধ্যে যে দানা বিষ যেটা দেয় না, তো তাদের বলবো সেটা হচ্ছে দানা বিষ না দিলে এক ধরনের যে জমির যে ক্ষতিকর কীট মাটিতে আর কি হয়, তো সেটা তো এখন আমি দেখাইতে পারতেছি না এখানে, নাই। তো এইগুলা ওইগুলা ওইগুলার হাত থেকে ক্ষতিকর কীট থেকে আপনি রক্ষা পাবেন। তো দানাদার যেটা আছে ওইটা আপনি ব্যবহার করতে পারেন, জমি উর্বরতা একটু ঠিক থাকবে। বিশেষ করে যে ক্ষতিকর
কীটপতঙ্গ এগুলো আপনার ক্ষতি করতে পারবে না জমি, মানে আপনার ফসলের। তো আর এই এইগুলা খেয়াল রাখবেন যে যখন অনুখাদ্য সার দিবেন তখন নরম পাতাগুলো গজাবে, ওই নরম পাতার মধ্যেই আপনার পোকামাকড়ে আক্রমণ করবে, তখন থেকে আপনি পোকামাকড়ের এটা খেয়াল রাখবেন। আর বাংলাদেশে এখন আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে নামি দামি কয়েকটা ব্র্যান্ডের যে কীটনাশক বিক্রি হয়, ওই ছাড়াও আশেপাশে কিছু কিছু নামদারি আপনার কোম্পানির বিষ মানে কীটনাশক হচ্ছে, যেগুলা আপনার গ্যারান্টি সহকারে বিষ দেয়, যারা 1 মাস মেয়াদি বিষ দিবে, যে 1 মাসের মধ্যে আপনার কোনো প্রকার ক্ষেতের মধ্যে রোগ মানে পোকামাকড় হবে না। তো আপনার আশেপাশে যদি এরকম কোম্পানির লোক থাকে তাহলে আপনি নিয়ে সেটা আপনি ব্যবহার করতে পারেন। ও আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে যদি ইতিপূর্বে হঠাৎ করে কোনো নতুন কোম্পানির বিষ ব্যবহার করার আগে আপনি ছোট একটা জায়গায়, যেমন আপনার যদি 5-10 শতাংশের জায়গা থাকে, সেটার মধ্যে আপনি আগে অল্প পরিমাণে ব্যবহার করে দেখবেন যে সেটা আসলে কাজ করে কি করে না। যদি কাজ না করে তাহলে আপনি ওই 5 শতাংশের মধ্যেই ক্ষতিগ্রস্তের পরিমাণ থাকবেন। আর বিশেষ করে যারা এই কীটনাশক যে কোনোটাই ব্যবহার করেন, বর্তমানে অসাধু চক্র আছে, মানে সিল খাপ্পা একই দিব কিন্তু ভিতরে বিষ থাকবে অন্যটা, মানে নকল বিষ। আসল বিষ কিনতে গেলে আপনার যদি লাগে 300 টাকা, ওই কিনবো 150 টাকাতে, আপনার কাছে বেচবো 200 টাকা অথবা মানে 250 টাকা। আপনি 50 টাকা কম পাইয়া খুশি হয়ে নিয়ে দিবেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। এই জন্যই যে কোনো প্রকার কীটনাশক খেতে ব্যবহার করার পরে আপনি তার থেকে মানে খেয়াল রাখবেন, যেমন এই যে পাতাটায় ধরছে, এই পাতাটায় ধরছে, এই পাতাটা তো ভালো হবো না, এরপরে যে পাতাগুলা গজাবো নতুন নতুন কুশি, সেগুলো আপনি খেয়াল রাখবেন যে পোকায় আপনার ঠিক মতো মানে পোকাটা চেক দিছে কিনা। যদি দেখেন যে নতুন পাতা সেটা আক্রান্ত হচ্ছে, তাহলে আপনার বুঝতে হবে যে আপনাকে ভেজাল কোম্পানির ওষুধ দিছে, নকল। তো আপনি সেই বিষয়গুলো থেকে খেয়াল রাখবেন। আমি ভিডিওর বলছিলাম যে ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা গুরুত্বপূর্ণ কথা কোনটা, সেটা হচ্ছে ভাই এইটাই, যেটা হচ্ছে বোরো ধান চাষাবাদের ক্ষেত্রে আপনাকে এমনই একটা সচেতনের লোক হতে হবে, মানে আপনাকে খেতে বাই হাঁটতে হবে। কি জন্য হাঁটবেন, কোন বিষয়গুলো খেয়াল রাখবেন। এই যে একটা দেখতেছেন না পোষা, এটার মাঝখানে একটা পোকা, আপনি খেয়াল করছেন কিনা ওই যে পোকাটা। তো এই পোকাগুলা দেখলে আপনি কি করবেন? তো সেই জন্য আমি বলবো যে আপনার ক্ষেতে রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই আপনি বীজ দিবেন। এখন সুস্থ সবল আছে এই মুহূর্তে আপনি বীজ দেওয়ার সময়, আপনি বলবেন যে না আমার বীজ তো পোকা আপনাতে খালি ওইখান থেকে এই মূল জমিতে রোপণ করার পূর্বে আপনি বিষ স্প্রে করবেন, ছত্রাকনাশক দিবেন, কীটনাশক দিবেন, দিয়া তারপর 5 দিন পরে আপনি সেই খালিটা সংগ্রহ করে আপনি ক্ষেতে রোপণ করবেন। আমি এবার করছিলাম এ বিদায়ী এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো প্রকার পোকায় ধরে সারে নাই, কিন্তু আমি এখন আবার স্প্রে করে দিব যাতে করে যেন না ধরে। মানে বোরো ধানের ক্ষেত্রে কেউ কেউ 4-5 বার বীজ দেয়, সেটা হচ্ছে এক এক বছর এক এক রকম আবহাওয়া থাকে, আবহাওয়ার উপর নির্ভর করে। তো এটা চিন্তার কোনো বিষয় না, বোরো ধান এমন আহামরি কোনো কঠিন কোনো চাষাবাদ না। আর ধান চাষাবাদ একদমই সহজ, যারা নিয়মিত জমিতে আসা যাওয়া করে তাদের জন্য সহজ। আর যারা খুব গোছা দেওয়ার পরে 3 মাস 4 মাস পরে খেতে যায়, তার জন্য বহুত কঠিন। এক কথায় প্রতিদিন আপনাকে নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে, এটাই হচ্ছে মেন টপিক বা মেন একটা থিম। আপনার মাথায় আপনার মাইন্ড সেট আপ করতে হবে। সকাল না যান বিকালে যাবেন, প্রতিদিন না গেলেও 2 দিনে একবার যাবেন, যেতেই হবে আপনাকে। আর মূল জমির এখন শুরু হইতেছে খেলা, খেলা কোনটা, সেটা হলো এই যে এইগুলা যখন গোছাটা বান দিব, আস্তে আস্তে বড় হবো, তখন কাজ থেকে শুরু করে আপনার ওই সময় হলো মেইন পিরিয়ড সময়, যেন আপনাকে ওটা খেয়াল রাখতে হবে। তো এগুলা দেখতেছেন আমাদের সুজন গ্রুপ ইয়ের ক্ষেত। আর তার নিচে ক্ষেত, এটাও আমাদের, এর নিচের ক্ষেতটা কেমন সেটা আমি দেখাবো। এটা হচ্ছে সুজন এগ্রুপ, আর এর নিচের ক্ষেত দেখুন, এগুলা কেবল গোছা গাছ থেকে কেবল ধরতেছে, আর আমাদেরগুলা কেমন সিনিয়র পর্যায়ে আছে। তো ধন্যবাদ, সবাই দোয়া করবেন আমাদের সুজন এগ্রুর জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। এবং যারা
ফসলের নিয়মিত আপডেট ভিডিও পেতে চান তারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের এই সমস্ত ভিডিও ভালো লাগে তারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।